নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আজকে আপনারা শুনবেন অসময় উপন্যাসের চতুর্থ পর্ব। বাড়ি ফিরে দেখি আয়না বারান্দার নিচে দাঁড়িয়ে বলল, বেড়ানো হলো? মাথা নেড়ে বললাম, হ্যাঁ। শচীদার বাড়ি গিয়েছিলেন? হ্যাঁ, ঘুরে এলাম। আয়না আমার পাশে পাশে সিঁড়ি দিয়ে বারান্দায় উঠল। এক গ্লাস জল খাওয়াতে পারবে? জ্যাঠামশাইয়ের গলা শুনছি যেন। হ্যাঁ, মাঝে মাঝেই জ্যাঠামশাই আপন মনে ওইভাবে গান গায়। খানিকটা ভাঙা দুর্বল গলায় জ্যাঠামশাই তার ঘরের দিকে কোথাও গান গাইছিলেন। গানটি স্পষ্ট কানে আসছিল না। দু একটা শব্দ যা ভেসে এলো তাতে মনে হলো জ্যাঠামশাই ধর্মসঙ্গীত গাইছেন। ঘরে এসে দাঁড়িয়েছি, আয়না জল নিয়ে এলো। অবিন্দা, ছাদে যাবেন? ছাদে? হ্যাঁ, আমার খুব যেতে ইচ্ছে করছে। তাহলে তুমি যাচ্ছ না কেন? দূর, অত বড় ছাদে একলা ঘুরে বেড়াতে ভালো লাগে না। ভালো লাগে না? না ভূতের ভয়ে যেতে সাহস হচ্ছে না? আমার ভূতের ভয় নেই, ছেলেবেলায় ছিল, এখন নেই। ঠিক আছে, চলো। ছাদে এসে আয়না খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলো, চারপাশে তাকালো, সামান্য পায়চারি করে বসে পড়ল। আজ আকাশ পরিষ্কার, তারায় তারায় ভরা, ঠান্ডা বাতাস দিচ্ছিল। আকাশ দেখতে দেখতে আমার আবার মায়ের কথা মনে পড়ল। আয়না ডাকলো, বসুন না। আচ্ছা আয়না, তুমি মহাভারত পড়েছ? আয়নার কাছাকাছি বসে তার মুখ দেখতে দেখতে হঠাৎই জিজ্ঞেস করলাম। ঘাড় এলিয়ে আয়না বলল, হ্যাঁ পড়েছি। কেন? মহাভারতে নানা রকম মৃত্যু আছে। এই যেমন ধরো, পাণ্ডু একভাবে মরেছে, কর্ণ একভাবে, আবার মহাপ্রস্থানে যেতে গিয়ে এক একজন এক একভাবে পড়ে যাচ্ছে। তোমার কোন মৃত্যুটা সবচেয়ে ভালো লাগে? আয়না ঠিক আমার কথা বুঝতে পারছিল না, আমার দিকে তাকিয়ে রইল। শেষে বলল, রাত্রির বেলায় আপনার হঠাৎই মরা টরার কথা মনে পড়ল কেন? এমনি এমনি। তোমার ভয় করছে নাকি? না না, আমার আসলে আমার মাথায় কিছু আসছে না, আপনিই বলুন। ভীষ্মের ষড়সজ্জাটা আমার খুবই পছন্দের। না বাবা, অত তীরের ওপর শুয়ে মরাটা খুব সুখের নয়। তোমার দাদাদের আমি মাঝে মাঝে জ্ঞান দেওয়ার চেষ্টা করি, ওরা একেবারেই অজ্ঞান জীব। বিনি পয়সার জ্ঞানটা নেয় না, ভাবে মাথার দাম কমে যাবে। তোমায় একটু জ্ঞান দেবার চেষ্টা করা যাক। দাঁড়াও, তার আগে একটা সিগারেট ধরিয়ে নি। আয়না হাসি মুখে বসে থাকল। সিগারেট ধরিয়ে আমি বললাম, ভীষ্ম মানুষটা খুব ভদ্রলোক, কিন্তু খানিকটা বোকাও। ভদ্রলোকদের মাথায় বোকামিটা শোভা মোজাইক করা মেঝের মতন, না থাকলে মানায় না। যাকে আসল কথাটা হলো, মহাভারতের গোড়ার দিকের ভীষ্মের আগমন, আর প্রায় শেষ পর্যন্ত মানুষটা থেকে গেছে। ওই বুড়োর বয়সের গাছপাথর পাবে না। তার চোখের ওপর 4-5টা পুরুষ বাঁচল মরল। কুরু বংশের খ্যাতি যতই হোক, তার দাপট দেখি ভীষ্ম থেকে। সেই মানুষটা নিজে কিছু করল না, 2 হাত বাড়িয়ে শুধু বংশধরদের আগলে গেল। তাদের কীর্তিকলাপ দেখল, ভালো মন্দ কথা বলল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। ভীষ্মের সাধ্য হলো না কুরুক্ষেত্র যুদ্ধ বন্ধ করে। অমন একটা মানুষ, যার স্নেহ, প্রেম, ধর্মবোধ, ঔদার্য, ত্যাগ, ক্ষমতা সমস্তই ছিল বিশাল, যে নিজের হাতে 4 পুরুষকে আগলে রেখেছিল, সেই মানুষটি শেষ পর্যন্ত দেখল সব নষ্ট হয়ে গেল। লোভ, অন্যায়, পাপ, শঠতা, বিদ্বেষ, রক্তপাত, হানাহানি কোনোটাই তার পক্ষে সামলানো সম্ভব হলো না। যেসব মহৎ গুণের জন্য ভীষ্ম প্রণম্য, ঠিক সেগুলোকে ভাঙার জন্যই তার বংশধররা যেন এসেছে। এটা ওই লোকটার জীবনে কত বড় আঘাত তা ভেবে দেখো তো। মানুষটা একেবারে ব্যর্থ হয়ে গিয়েছে, কিন্তু তার মনে এই আঘাতগুলো কেমন লেগেছে বলতে পারো? আমরা মুখে বলি
বুকে যেন শেল বিঁধল, কিংবা বলি তীর বিঁধে গেল। আমরা যদি বলি ষড়সজ্জাটা আর কিছু নয়, ওটা মোটা মনের মানুষকে বোঝানোর জন্য মোটা করে দাগানো ব্যাপার। আসলে যদি ভীষ্মের মনের চেহারাটা দেখানো যেত, দেখতে পেতাম তার জীবনের সব দিকে তার স্বজনরা বাছা বাছা তীর বিঁধে গেছে। আমার তো মনে হয় বেদব্যাস বেশ চালাকি করেই কাজটা সেরে ফেলেছেন। আমরা ভাবি ষড়সজ্জাটা নেহাতি তীরের খোঁচা, কিন্তু তা নয়। যে মানুষটা মরবে তাকে নিয়ে মহাকবির অত মাথা ঘামাবার দরকার ছিল না। মানুষটাকে কুরুক্ষেত্রর মাঠে ফেলে রেখে কবি তোমাদের দেখাতে চেয়েছেন, দেখো ওই বিরাট মানুষটার তোমরা কি দশা করেছ। আমার কাছে ভীষ্মের ষড়সজ্জা অত্যন্ত সুন্দর লাগে। যেমন মানুষ তেমন তার জীবন, সেই রকম মৃত্যু, যথাযোগ্য। এমন মৃত্যুর তুলনা নেই। আয়না আমার কথা শুনছিল। তার মাথায় ষড়সজ্জার এমন একটা অদ্ভুত অর্থ আগে কোনোদিন আসেনি। অনেকক্ষণ অবাক হয়ে বসে থেকে শেষে বলল, আপনার মাথায় আসেও সব, খুঁজে খুঁজে বেশ বের করেন তো। আমার মাথায় আসবে কেন? এই তোমাদের বেদব্যাস মুনির মাথাতেই এসেছে। আচ্ছা, আপনি কি ভীষ্ম হবেন? না না, আমি কোন দুঃখে ভীষ্ম হতে যাব? অত ত্যাগ আমার সইবে না। তোমাদের শচীদার বাড়িতে বসে তার পরিবারের গল্প শুনছিলাম। ভদ্রলোক আমায় জিজ্ঞেস করলেন আমি মৃত্যু টিত্যুর কথা ভাবি কিনা। আমি বললাম, না মশাই, ওইসব আমি ভাবি না। সেই থেকেই কথাটা মনে পড়ল। মানুষ মরবে, এটা নতুন কথা কি? নতুন তো নয়। আমি ভাবি যারা মরে তারা তেমন করে মরতে পারে না। দু চারজন বেশ সুন্দর করে মরতে পারে। আমি কিন্তু একটু সেজেগুজেই মরতে চাই। উফ, কি যে অসব অলক্ষণে কথা বলছেন না, অন্য কথা বলুন তো। এখন একটা গাড়ি যাচ্ছিল, মালগাড়ি বোধহয়। রেল লাইন থেকে গুম গুম শব্দ আসছিল। বাতাসটা আপন খেয়ালে বয়ে যাচ্ছে। আয়নার টোপর নিচে বারবার চেঁচিয়ে উঠে আবার চুপ করে যাচ্ছে। আমি আকাশের দিকে তাকিয়ে খানিকটা চুপ করে থাকলাম। আয়না বলল, আচ্ছা অবিন্দা, আপনি দাদার অনেক দিনের বন্ধু, তাই না? পুরনো বন্ধু, কলেজে পড়েছি একসঙ্গে। কেন বলো তো? জিজ্ঞেস করছি এমনি। দাদাকে আপনি খুব ভালোবাসেন? আমার বন্ধুরাই আমায় বেশি ভালোবাসে। আপনি বড় ঘুরিয়ে কথা বলেন। আয়না যে কেন আমাদের বন্ধুত্বের অন্তরঙ্গতার প্রসঙ্গটা আনছিল বুঝতে পারছিলাম না। মনে হলো ওর যেন কিছু বলার আছে। সুহাস আমায় পছন্দ করে, কিন্তু সেটা তার স্বভাব। কেন বলো তো? আমার না খুব কলকাতা যেতে ইচ্ছে করে। মাত্র এইটুকু স্বাদ? তা বেশ তো, আমার সঙ্গে চলো। আহা, চলো বললেই কি যাওয়া যায়? যাবার জন্য আর কি লাগে বলো? তোমার টিকিট ভাড়া আমি দেব, পথ খরচ আমার, এমনকি ট্যাক্সি করে সুহাসের ফ্ল্যাটে পৌঁছে দেব। হাত সোজা। এ বাড়ি ছেড়ে পা বাড়ানো মুখের কথা নয়। দাদা তো যখনই আসে তখনই একবার করে দিদিকে বলে কলকাতায় চলে চল, কিন্তু দিদি এখান থেকে যাবে না, আর জ্যাঠামশাইও না। কিন্তু তোমায় তো একলাই যেতে হবে ভাই। সুহাস তাড়াতাড়ি ব্যবস্থাটা পাকা করে ফেলতে পারলে তোমার গন্তব্য কিন্তু কলকাতাতেই হবে। তখন এই রাম, আমি কি তাই বলেছি নাকি? এমন সময় পায়ের শব্দে তাকিয়ে দেখি মোহিনী এসেছেন। কাছে এসে বললেন, আয়না, তো টোপর জ্যাঠামশাইয়ের ঘরে গিয়ে বমি করছে, কি খাইয়েছিস ওকে? আমি তো কিছু খেতে দিইনি। কার্তিকদা তখন ওকে পোকা মারতে দেখেছিল, হতচ্ছাড়া তাই খেয়েছে হয়তো। আয়না আর দাঁড়ালো না, তরতর করে চলে গেল। তার কুকুর বমি করেছে এটা যেন তার কাছে মহা উদ্বেগের বিষয়। মোহিনী হেসে ফেলে বললেন, ওই কুকুর নিয়েই থাক তুই। সামান্য অপেক্ষা করে আমি বললাম, একটা কিছু নিয়ে না থাকা মুশকিল। আপনি থাকেন এই সংসারে, ও থাকে ওর টোপর নিয়ে। মোহিনী কিছু বললেন না। কি হলো, দাঁড়িয়ে রইলেন যে? বসুন। কি যেন মনে করে মোহিনী সামান্য তফাতে বসলেন। মোহিনী বোধহয় ঝুঁকের মাথায় বসে পড়েছিলেন।
আয়নাকে ডাকতে এসে আবার তার সঙ্গেই নেমে যাওয়া চোখে লাগে বলে সম্ভবত তিনি না বসে পারেননি। বসে পড়ে মোহিনীর মনে হলো তিনি সুবিবেচনার কাজটি করেননি। তার বসার ভঙ্গি থেকে সেই রকমই মনে হচ্ছিল। আমার মুখোমুখি তিনি বসেননি, খানিকটা তফাতে পাশ ফিরে বসে আছেন। অন্ধকারে আমি তার মুখের একটা পাশ অস্পষ্ট করে দেখতে পাচ্ছিলাম। তিনি আকাশ কিংবা তারা দেখছিলেন, হাত দুটি আঁচলের আড়ালে। যে মানুষটি দিনের আলোতে আমার সঙ্গে সাক্ষাৎ সম্পর্ক এড়িয়ে যাবার জন্য ব্যস্ত, সেই মানুষটি এই বিরাট ছাদে অন্ধকারে নির্জনে আমার সামনে বসে থেকে যে সন্ত্রস্ত হয়ে উঠেছেন তা বোঝাই যায়। কৌতুক অনুভব করে আমি বললাম, একটা গল্প শুনবেন? মোহিনী আমার দিকে ভালো করে ঘাড় ফেরালেন। আমি হেসে বললাম, আমার একটা অজ্ঞাতবাস পর্ব আছে। সেই পর্বে একবার আমি শালপাতার কাঠির স্বদেশি দেশলাই কারখানা খুলেছিলাম। বাজারে চলল না, হয়তো ঘোড়া মার্কার চেয়ে গাধা মার্কা দেশলাইটা আপনাদের রান্নাঘরে শোভা পেত। গল্পটা অবশ্য আমার ব্যবসা নিয়ে নয়, আমাদের কারখানায় একটা লোক কাজ করত, গণেশ, তাকে নিয়ে। তার অভ্যেস ছিল সব সময় মাথার ওপর দুহাত তুলে দাঁড়িয়ে থাকা। কাজের সময় হাত নামাতো, নয়তো হাত তুলে দাঁড়িয়ে থাকতো। তা দেখে শুনে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, কাজ না থাকলে মাথার ওপর হাত তুলে তুমি দাঁড়িয়ে থাকো কেন? গণেশ বলেছিল, বাবু, আমি মুটে মজুর লোক, বরাবর মাথায় করে মাল বয়েছি। মাথার ওপর মোট না থাকলেও আমি মালুম করি আমার শিরের ওপর মোটরি আছে। মোহিনী বুঝতে পারলেন না আমি কি বলতে চাই, তবে এবার তিনি আমার দিকে তাকাচ্ছেন। আমি বললাম, আপনি কিন্তু সেই গণেশের মতন ভয়ের মোটটা মাথায় নিয়ে বসেই আছেন। না না, ভয় কেন? আমিও তো তাই বলতে চাইছি। কেন আপনার এই ভয়? আমার আবার ভয় কিসের? অনর্থক ভয়ের কি আছে? অবিনের মুখকে আপনি কিন্তু বড়ই সমীহ করেন। ওটা না করলে আপনার দুশ্চিন্তা দূর হতো। সুহাসরা আমার মুখকে বিন্দুমাত্র গ্রাহ্য করে না, পরম নির্ভয়ে রয়েছে। এই ধরুন আয়না, সে আমার কথাগুলোকে অবহেলায় ফেলে দেয়। তার কাছে আমি নিতান্তই অবিন্দা। সম্পর্কটা কিন্তু একেবারে সরল। কিন্তু আপনি আমাকে ভয়ের পাত্র করে তুলেছেন কেন বলুন তো? কি মুশকিল? মুশকিলটা হলো আপনি প্রথম থেকেই আমায় ঘোরতর শত্রু ভেবে নিয়েছেন। শত্রু? আপনি যদি সুহাসের কান টেনে চোখ রাঙিয়ে বলেন, ওই তোর বন্ধু অবিন জন্তুটাকে তুই কোন আক্কেলে বাড়ির মধ্যে ঢোকালি, তাহলেও আমি অবাক হব না। মোহিনী এবার একটু লজ্জা পেল। লজ্জা পেয়ে বলল, কান ধরার বয়স সুহাস পেরিয়ে গেছে। সুহাস তার কান নিয়ে আপনার হাতের নাগালের বাইরে চলে গেছে, এটা তার পক্ষে সুখের কথা। কিন্তু ঠাট্টা থাক, পরশু সকালে তো আমি চলে যাচ্ছি। তার আগে আপনার সঙ্গে দুটো ছোট কথা শেষ করে নিতে চাই। কথা বললেন না মোহিনী। অপেক্ষা করে আমি বললাম, আপনাকে আমি অপ্রস্তুতে ফেলতে চাই না। এমনিতেই আপনি আমার ওপর প্রসন্ন নন। আরও অপ্রসন্ন হলে আফসোস বাড়বে। যদি আপনার অসম্মতি থাকে অসংকোচে বলুন। কি কথা? কথাটা বড় করে বলতে গেলে জ্যাঠামশাইয়ের খাবার সময় হয়ে গেছে বলে আপনি উঠেই যাবেন। আমার আর বলা হবে না, তার চেয়ে আমি ছোট করেই বলি। দেখুন, মানুষের জীবনটা খুব সাদামাটা একটা ব্যাপার নয়। যদিও আমি নিজের হাতে বাজার করি না, কিন্তু জানি যে থলি হাতে বাজারে গিয়ে আলুর দোকানে দাঁড়ালে আলুটা পাওয়া যাবে, আর মাছের দোকানে গেলে মাছ। ভগবান কিন্তু এই সহজ ব্যবস্থাটা মানুষের জীবনে রাখেননি। তবু আমরা অভ্যাসবশে কিছু সহজ ব্যবস্থা জীবনেও করে নিয়েছি। কোথায় আপনি সুখ পাবেন, শান্তি পাবেন, তৃপ্তি পাবেন, খুশি হবেন, তা নমস্যজনে দেখিয়ে দিয়ে গেছেন। তাতে কতটুকু লাভ হয়েছে জানি না, তবে অনেককেই দেখলাম সুখ খুঁজতে গিয়ে অসুখ জুটিয়ে আনে, শান্তি চাইতে গিয়ে অশান্তি। কি আমি ঠিক বলছি না? আমি কি করে বলবো?
আপনি না বললেও কিছু যায় আসে না। আমি বলছি, এই মজার বাজারে আমরা ঘোরাঘুরি করছি, আপনি নিজেও তার থেকে বাদ পড়েননি। একদিন আমি আপনাকে বলেছিলাম আপনার গল্প আমি জানি, আর সেটা শুনে আপনি অসন্তুষ্ট হয়েছিলেন। ভেবেছিলাম এটা আমার অনধিকার চর্চা। নিতান্তই অধিকার নিয়ে চর্চা করতে গেলে আমাদের অনেক কিছুই চর্চার আওতায় আসে না। বিশ্বাস করুন, আপনাকে ক্ষুণ্ণ করা আমার উদ্দেশ্য ছিল না। মোহিনী স্তব্ধ হয়ে বসে থাকলেন। তিনি এই মুহূর্তে এতই অক্ষম যে তার ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করতে পারছিলেন না। তার দৃষ্টি অন্ধকারে কোথায় চলে যাচ্ছিল আমি জানি না। আমি বললাম, আপনার গল্পের আগাগোড়া বলার কোনো দরকার নেই। আমি শুধু বলবো, আপনার প্রাপ্য আপনি পাননি। আপনার গুরুজনরা আপনার জন্য যে ব্যবস্থাটা করেছিলেন সেটা আমাদের সমাজে মেয়েদের সুখ, তৃপ্তি, শান্তি পাবার সহজ ব্যবস্থা। তাদের আমি দোষ দিই না। তারা ভেবেছিলেন ঠিক জায়গায় কেনাকাটা সারছেন। এমন দুর্ভাগ্য এই দেশের মেয়েদের হামেশাই হয়। আমার মা পূর্ণবালার পদ্য আপনি দেখেছেন। আমি থাকি নিজ মনে। পূর্ণবালার সঙ্গে আপনার তুলনা আমি করব না। শুধু এইমাত্রই বলতে পারি যে মায়ের দোকানও ভুল হয়েছিল। তবে মায়ের কিছু সাংসারিক প্রাপ্তি ছিল, তাতে নিজেকে সান্ত্বনা দেওয়া যায়। কিন্তু আপনার সেটুকুও জোটেনি। মোহিনী যেন অন্ধকারে কেঁপে উঠলেন। তার নিঃশ্বাস শরীরে আচমকা সাড় এলো। তিনি বললেন, আমার কথা কে বলেছে? সুহাস। সুহাস? সুহাসকে আপনারা কোথাও কোথাও ভুল করেন। সে পারিবারিক ব্যাপারে খুব সাবধানী। তবু আমায় বলেছিল, বোধহয় আমি ছাড়া তার অন্য বন্ধুরা এটা জানে না। ওসব পুরনো কথা আমি ভুলে গেছি। কিছু দাগ সময় মুছে যায়, কিছু আছে যা যায় না। আপনি যদি বাস্তবিক এই পুরনো কথাটা ভুলে গিয়ে থাকেন তবে আমি আপনার প্রশংসাই করব। ওটা আপনার লজ্জা নয়, অগৌরব নয়, বরং আপনি ওই মিথ্যে থেকে নিজেকে মুক্ত করে চলে এসেছেন, এটা আপনার সম্মান বাঁচিয়েছে। আমি আপনাকে সাধারণের বাইরে মনে করি। আপনি স্বতন্ত্র। মোহিনী যে কতটা চঞ্চল হয়েছেন তা বোঝা গেল ওর মাথা নাড়া দেখে। উনি মাথা নেড়ে হাত উঠিয়ে বাধা দিয়ে অস্ফুট স্বরে কি বলতে গিয়েও থেমে গেলেন। তারপর হঠাৎ অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। সুহাসের কাছে আপনার কথা শোনার পর আমার ইচ্ছে হয়েছিল কোনোদিন আপনাকে চোখে দেখব, কিন্তু সুযোগ হচ্ছিল না। তাই এবার চলে এলাম। আমায় দেখতে? যদি বলি হ্যাঁ, আপনাকে দেখতে, তবে সেটা পুরোপুরি সত্যি হবে না। আপনি ৮ আনা, আর এই আপনাদের বাড়ির মানুষ, এই জায়গাটা, এরা বাকি ৮ আনা। মোহিনীর ঘাড়, মাথার খোঁপা, পিঠ ছাড়া আমি আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। উনি মুখ ফিরিয়ে বসেছিলেন। বসে থেকে থেকেই মোহিনী হঠাৎ উঠে দাঁড়ালেন। একটু দাঁড়িয়ে থেকে আমার দিকে তাকিয়ে কি যেন বলবো করেও কিছু বললেন না, চলে যাবার জন্য পা বাড়ালেন। আমি বললাম, আমার আর একটা কথা আছে। উনি দাঁড়িয়ে পড়লেন। উঠে দাঁড়িয়ে আমি বললাম, সুহাসরা আমায় বড় বেশি অর্বাচীন করে দেখায়। তেমন একটা ভয়ঙ্কর নই আমি। আপনি আমার ভয়ে তটস্থ হয়ে থাকলে আমার নিজেরই খারাপ লাগে। বেশ তো, ভয় পাবো না তাহলে, বলে মোহিনী পা বাড়ালেন। সিঁড়ির দিকে উনি এগিয়ে যাচ্ছিলেন, সামান্য পিছনে আমি। যেতে যেতে মোহিনী বললেন, ছাদটা বড় ময়লা হয়ে আছে, বৃষ্টি না এলে আর ধুলো ময়লা যাবে না। এখানে কখন বৃষ্টি নামে? ঠিক নেই কিছু, আষাঢ়ের মাঝামাঝি নেমে যায়। শেষ হতে হতে পুজো? হ্যাঁ, পুজোর মুখেও কিছুটা বর্ষা থাকে। পুজোর নিমন্ত্রণ কিন্তু আমি পেয়েছি। মোহিনী সিঁড়ির মুখে গিয়ে দাঁড়িয়ে পড়ে আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালেন। আমি হেসে বললাম, সচিপতিবাবু আমায় সাদর আমন্ত্রণ জানিয়েছেন।
সচিদা নিজে অতদিন থাকবে? এবার বোধহয় থাকবেন। থাকার মানুষ সচিদা নয়। সিঁড়ি নামতে নামতে অন্ধকারে মোহিনী হঠাৎ যেন পড়ে যেতে যেতে বসে পড়লেন। পড়ে যাবার মতন একটা শব্দ হলো। মোহিনী আঁতকে উঠে যন্ত্রণায় কাতরোক্তি করলেন। সিঁড়ির নিচে বোধহয় একটা আলো ছিল। বাঁক ঘুরে তার আলো এখানে আসার কথা নয়। আমার পায়ের সামনেই তিনি বসে পড়েছেন। মোহিনী মুখ নিচু করে সিঁড়িতে বসে দু হাতে বোধহয় পা চেপে ধরেছেন। তিনি সহজে আর উঠতে পারছিলেন না। পাশ কাটিয়ে আমি নিচে সিঁড়িতে গিয়ে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলাম, কি হলো? পায়ে লাগলো নাকি? যন্ত্রণায় মোহিনী কথা বলতে পারলেন না। তাকে অনুমান করা যাচ্ছিল, কিন্তু দেখা যাচ্ছিল না। কোথায় লাগলো? আমি হাত বাড়িয়ে তাকে ওঠাতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো আমি তার পদ স্পর্শ করেছি। মোহিনী ব্যস্ত হয়ে আমার হাত ঠেলে সরিয়ে দিতে দিতে শিউরে ওঠার শব্দ করলেন। গোড়ালিটা মুচকেছেন? ছি ছি, এ কি করছেন আপনি? আগে উঠে দাঁড়ান, নয়তো আপনাকে তুলে ধরে নামাতে হবে। আহ, আমার পায়ে হাত লাগছে। আপনাকে আমি স্তুতি করে কিছু বলার সুযোগ পাইনি। ভগবান সুযোগটা জুটিয়েই দিলেন। উঠুন, আমি ধরছি। মোহিনী আমার সাহায্য নিয়ে উঠে দাঁড়াচ্ছিলেন। তার কষ্ট হচ্ছিল। হাত বাড়িয়ে তাকে ওঠাতে গিয়ে অনুভব করলাম মোহিনী তার দুঃসহ লজ্জা আমার হাতেই সমর্পণ করে নিজেকে আরও ভারী, আড়ষ্ট, কুণ্ঠিত করে ফেলেছেন। নিচে নেমে এসে মোহিনী আমার হাত সরিয়ে দিলেন। সকালে চায়ের সময় মোহিনীকে দেখলুম না। আরও একটু বেলায় তাকে দেখলাম। এখনো স্নান হয়নি, পা টেনে হাঁটছিলেন। আমি হেসে বললাম, আঘাত কি গুরুতর? পায়ের পাতায় লেগেছে। আমি কি দেখতে পারি একবার? না না, আমার কিছু হাতুড়ে বিদ্যে জানা আছে কিন্তু। আমি ওই জ্যাঠামশাইয়ের দেওয়া ওষুধই খাচ্ছি। মোহিনীকে সামান্য শুকনো, ক্লান্ত দেখাচ্ছিল। বোধহয় রাত্রে ভালো করে ঘুমোতেও পারেননি। তার কপালটি বড় সুন্দর, অনর্থক চওড়া নয়, প্রখর নয়, অথচ ওর ব্যক্তিত্ব ফুটে আছে। সিঁথির কাছটায় এলোমেলো চুল ছড়ানো ছিল। মোহিনীর চোখ দুটো আমি যতবার লক্ষ্য করেছি ততবারই আমার মনে হয়েছে ওর শুভ্র, শান্ত, নরম চোখের তলায় কেমন যেন এক বিষাদ মেশানো আছে, কিংবা আমার মায়ের মতন কোনো ঔদাসীন্য। হাতে সিগারেটের টুকরো ছিল, ফেলে দিয়ে হেসে বললাম, আমার হাতুড়ে বিদ্যের চেয়ে জ্যাঠামশাইয়ের 6 নম্বর গুলি অনেক ভালো। মোহিনী যেন নিজের কর্তব্য করতেই এসেছেন। বললেন, কার্তিক আসছে, কাচাকুচি যা আছে ও নিয়ে যাবে। কাল সকালে আমার কলকাতায় ফেরা। আজ মোহিনী গার্হস্থ্য তদারকি সারতে এসেছেন। কার্তিক আমার জিনিসপত্র নিয়ে গিয়ে কাচতে দেবে, এরপর আয়নায় এসে খুঁটিনাটি গুছোবে। আমি হেসে বললাম, সুহাসের সঙ্গে আমার কিন্তু একটা তফাৎ আছে, আমি স্বাবলম্বী। সুহাস কলকাতায় কি করে আমরা দেখতে যাই না, সে নাকি নিজের রুমাল গেঞ্জি কেচে নেয়। মোহিনীর ঠাট্টাটা বুঝতে আমার অসুবিধে হলো না। উনি আজ আমার কাছে আগের তুলনায় অনেকটা স্বাভাবিক। দুপুরবেলায় বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলে দেখি মোহিনী আমার ঘরে এসে চলে যাচ্ছেন। সাড়া দিয়ে বিছানায় উঠে বসলাম। মোহিনী দরজার কাছে দাঁড়িয়ে ফিরে তাকালেন। চোখে চোখ পড়তেই মোহিনী বললেন, এই যে শুকনো কাপড়গুলো রেখে দিয়ে গেলাম, আজ বাইরে খুব বাতাস উঠেছে। মেঘলা হয়েছে নাকি? বিকেল হয়ে এলো, মেঘলাও হয়েছে খানিকটা। ও, আমি বেজায় ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, দেখলাম তো। ঘুমের মধ্যে দেখলাম আমার কলকাতায় ফেরার গাড়িটা দারুণ অ্যাক্সিডেন্ট করেছে। মোহিনী আমার দিকে কয়েক পলক তাকিয়ে থেকে বললেন, সন্ধ্যের দিকে একটা প্যাসেঞ্জার গাড়ি আছে, মাঝখানে বদলে নিতে হয়, কিন্তু সেটা খুব ধীরে ধীরে যায়। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সকালের গাড়িতেই যাব। অবিনকে যদি মরতে হয়, মেলগাড়ির চাকা উল্টে মরবে, গাধা বোর্ড প্যাসেঞ্জারে নয়। তাছাড়া ধীরে সাবধানে গেলে দুর্ঘটনা ঘটে না, এটা আমি বিশ্বাস করি না। আপনি তো পা মেপে হাঁটেন, সাবধানী মোহিনী। তবু কাল সিঁড়িতে পা মুচকে তো পড়লেন। মোহিনী এবার আর হাসলেন না।
বারান্দার সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছি। গাছপালার পাতা কাঁপিয়ে বড় বড় ফোঁটায় এক পশলা বৃষ্টি এসে মাটি ভিজিয়ে গেল। আকাশে মেঘ জমে আছে। শেষ বিকেলটা অন্ধকারে ভরে আসছিল। বাতাস বেশ ঠান্ডা, যেন কাছাকাছি কোথাও বৃষ্টি নেমে গিয়েছে। আয়না বোধহয় বাড়ির সামনে পায়চারি করতে বেরুচ্ছিল। ফটকের কাছ থেকে ছুটতে ছুটতে বারান্দায় এসে পড়ল। হেসে বললাম, হলো কি? বৃষ্টি। কোথায় যাচ্ছিলে? কোথাও না, এমনি একটু বেরোতাম। তপু একটা বই দিয়ে যাবে বলেছিল, এলোই না। একই দিকে মুখ হেলিয়ে ঠান্ডা বাতাস বইছে। আকাশে চাপা বিদ্যুৎ চমকে যাচ্ছিল। গাছের মাথায় সদ্য ফেরা পাখিগুলো সমানে কলরব করছে। অবিন্দা, আপনি আজকে কোথাও বেরুলেন না? কই আর বেরুলাম, চলো বাগানে বেড়াই। কিন্তু বৃষ্টি পড়ছে যে। ফোঁটা ফোঁটা তো, তাও থেমে এলো। সামান্য অপেক্ষা করে সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখি বৃষ্টি পালাচ্ছে। গন্ধ উঠতে শুরু করেছে মাটির। করবি ঝোপের পাতায় পুরু হয়ে ধুলো জমেছিল। বৃষ্টির জল পড়ে পাতাবাহারের মতন দাগ ধরিয়ে দিয়েছে। আয়না নেমে এলো, আমার পাশে হাঁটতে লাগলো। আয়না হঠাৎ বলল, জ্যাঠামশাইকে দেখুন দেখুন, বলে বাড়ির উত্তর দিকটা দেখালো। জ্যাঠামশাই ছাতা মাথায় দাঁড়িয়ে কার্তিককে দিয়ে কিছু করাচ্ছে। বুঝতে পারলাম না তিনি ওখানে কি করছেন। আয়না বলল, কোত্থেকে একটা গাছ পেয়েছেন? কি নাম যেন শুনলাম। সকালে মাটি খোঁড়ানো হয়েছিল, এখন সেই গাছ পোঁতা হচ্ছে। আমি চুপ করে আছি দেখে আয়না নিজে থেকেই আবার বলল, এই বাড়িটার চারপাশে শুধু গাছপালা আর গাছপালা, কত কালের সব গাছ। জ্যাঠামশাইয়ের কাছে এর হিস্ট্রি আছে, কোনটা দাদু বসিয়েছেন, কোনটা জ্যাঠামশাই কবে কলম করা আমের গাছ কোথায় বসিয়েছে, বাবা কি কি পুঁতেছে, সব জ্যাঠামশাইয়ের মুখস্থ। আচ্ছা, আর গাছ বসিয়ে কি হবে বলুন তো অবিন্দা? আয়না কথাটা মন্দ বলেনি। জ্যাঠামশাই এখনও গাছ বসাচ্ছেন বাড়ির বাগানে। ও গাছ যতদিনে মাথা তুলে দাঁড়াবে ততদিন এই বাড়িতে কজন আর থাকবে কেউ জানে না। হয়তো উনি নিজেও থাকবেন না। তবু কিসের এক মোহে আজও উনি নতুন চারা পুঁতছেন বাগানে। এই মোহ অবশ্য জ্যাঠামশাইয়ের পক্ষে স্বাভাবিক। এই বাড়ি তার সত্তার মতন, এর মায়া ওর নাড়িতে জড়ানো। মানুষ বরাবরই তার সম্পর্কটাকে খানিকটা ছড়াতে ভালোবাসে, কিংবা সে এমন জীব যে জীব যতটা পারে নিজের মধ্যে বাইরেকে জড়ায়। রামদাস হলে বলতো পরমেশ্বরের এইটাই নিয়ম। বোধহয় আমাদের মধ্যে একটা হাত বাড়ানোর ইচ্ছে রয়ে গেছে বরাবর, তাতে জীবাজীব জ্ঞান থাকে না। এই জ্যাঠামশাই মানুষটিকে আমার বড় ভালো লেগেছে। তিনি হলেন এই বাড়ির প্রাচীন পুরুষ। যেন সুহাসদের পরিবারে তিনি এখনও পুরনো ভিত হয়ে দাঁড়িয়ে বাড়ির কাঠামোটাকে ধরে রেখেছেন। স্পষ্ট করে সেটা নজরে পড়ানোর চেষ্টা তার নেই, স্বাভাবিকভাবেই তা মিশে আছে। চেহারাটি অভিজাত, মাথায় লম্বা, গায়ের রং এই বয়সেও ধপধপ করছে। মাথার চুল 12 আনায় সাদা, আর চোখে মোটা কাচের চশমা। বাড়িতে বেশিরভাগ সময় ফতুয়া পরেন, ধুতি টুতিও পরে থাকেন সভ্য করে। পরিষ্কার পরিচ্ছন্ন গাল দাড়ি টাড়ি রাখেন না। মানুষটি কর্তব্যপরায়ণ, স্নেহশীল, প্রশান্ত। তবু আমার মনে হয়েছে জ্যাঠামশাইয়ের যে চেহারাটি এই বাড়িতে চোখে পড়ে সেটি তার আধখানা, বাকিটা চোখে পড়ে না। আয়না আমার হাত টেনে বলল, হো অবিন্দা, দেখুন না একবার। তাকিয়ে দেখলাম ফটক খুলে সচিপতি আসছেন, মাথায় ছাতা। সচিপতি কাছাকাছি এসে বললেন, মনে পড়ে গেল অবিনবাবু, কাল আপনি ফিরে যাচ্ছেন। ভাবলাম যাই ঘুরে আসি, দেখা সেরে আসি। আজ কিন্তু বৃষ্টি হবে সচিদা। তা হোক না। কেন হবে বলুন তো? সচিপতি প্রশ্নটা ধরতে না পেরে অবাক চোখে আয়নার দিকে তাকিয়ে থাকলেন। ইতস্তত করে বললেন,
আকাশে এত মেঘ, তাই। মেঘের জন্য নয়, মেঘ হলেই কি বৃষ্টি হয়? বৃষ্টি হবে আপনার জন্য। আপনার হাতের ছাতাটার যা বাহার। সচিপতির হাতের ছাতাটার বাহার অবশ্য দেখারই মতন। খানিকটা কালো, খানিকটা খাকি, আর বাদবাকিটা বোধহয় ক্যাম্বিসের। ছাতার ডাঁটিটা প্রায় লাঠির মতন। সচিপতি মাথার ওপর ছাতা তুলে একবার দেখে নিলেন, হেসে বললেন, রাস্তার মধ্যে বৃষ্টি এলো, চৌবের বাড়িতে গিয়ে দাঁড়ালাম, ওর ছাতাটা আমায় দিল। এইটা মজার হলো, ছাতাটা বন্ধ হয় না। আয়না খিলখিল করে হেসে উঠল। আমিও সঙ্গে হাসলাম। সচিপতি রাজছত্রের মতন ছাতাটা কাঁধে নিয়ে হাসতে হাসতে পা বাড়ালেন। জ্যাঠামশাই আমাদের দেখতে পেয়েছিলেন, সাড়া দিলেন খানিকটা তফাৎ থেকেই। বারান্দায় উঠে এসে আমরা দাঁড়ালাম। এখনো ঘরে বাতি দেওয়া হয়নি। কার্তিক বাগানে আয়না গেল আলো আনতে। সাইকেলের ঘণ্টি বাজিয়ে তপু এসে গেল। সিঁড়ির মুখে সাইকেল ঠেস দিয়ে রেখে বারান্দায় উঠতেই সচিপতি বললেন, কি রে রচিদা, আপনি আপনি এসেছেন শুনেছি, দেখা করতে যেতাম একদিন। কবে আজ যেতিস? তা কেমন আছিস তোরা? ভালো। বাড়ির সব খবর কি? কাকিমাকে বলিস আমি একদিন যাব। আমাদের বাড়ির খবর একরকম সব। আপনার শরীর খারাপ হয়েছে শুনলাম, খুব রোগা হয়ে গেছেন সচিদা। তোরা সবাই মিলে বলে আমায় আরও ভয় পাইয়ে দিচ্ছিস। তা তোর এই চাকরি বাকরির কিছু হলো? কিচ্ছু না, ইন্টারভিউ দিচ্ছি মাঝে মাঝে। আমি ভাবছি এখানে একটা কয়লার দোকান দেব। হ্যাঁ, কয়লার দোকান? সচিপতি হেসে উঠলেন। আয়না আলো নিয়ে চলে এসেছে, গলা খুলে গান গাইতে গাইতে আসছিল। কাছাকাছি এসে তপুকে দেখতে পেল। দেখতে পেয়ে ভ্রুকুটি করে বলল, বারে বাহ। তপু কিছু বলল না। আয়না জিজ্ঞেস করল, বই এনেছিস? এনেছি। আলোটা তুই ঘরে দিয়ে আয়, বৃষ্টি এসে গেছে, আমি পালাবো। আয়নার হাতের বাতিটা আমি নিতে যাচ্ছিলাম। আয়না নিজেই বসার ঘরে বাতি রেখে এলো, বলল, আপনার ঘরেও আলো দিয়ে এসেছি অবিন্দা। সচিপতিকে আমি বললাম, চলুন আমার ঘরে গিয়েই বসি। দেখতে দেখতে বৃষ্টি এসে গিয়েছিল। এবারের বৃষ্টিটা প্রবলভাবেই এসেছে। চারপাশ মুখর হয়ে থাকল। এলোমেলো সাধারণ কথা বলতে বলতে আমরা কখন যেন অন্য কথায় এসে পড়েছিলাম। সচিপতি বলছিলেন যে তার শরীরটা সারিয়ে নিতে পারলে আবার তিনি কিছু কাজকর্ম নিয়ে জড়িয়ে পড়তে পারেন। আমি ঠাট্টা করে বললাম, আপনিও তপুর মতন একটা কিছু খুলে বসুন। একসময় আমিও তপুর মতন এন্টারপ্রাইজে নেমেছিলাম, দেখলাম ওতে আমার বরাত খুলল না। আপনার সঙ্গে আমার তাহলে একটা বিষয় মিল আছে। বাণিজ্য করার দু একটা খুচরো চেষ্টা আমারও ছিল, লক্ষ্মী আমার ধৃষ্টতা সহ্য করলেন না। আমার ইচ্ছে কাছাকাছি, তা মাইল 60-70 হবে, হিন্দু মিশন একটা হাসপাতাল খুলেছে। ঠিক যে হাসপাতাল তাও নয়, আফটার কেয়ার কলোনি। সেখানে একটা কাজকর্ম নিয়ে থেকে যাব। কিছু টাকাপত্র জোগাড় করতে পারলে আমিও দিতে পারি, ওদের কাজে লাগে। হাসপাতালে গিয়ে থাকবেন কি মশাই? সেখানে আপনার কাজই বা কি জুটবে? উনি আমায় সংক্ষেপে যা বোঝালেন তাতে মনে হয় টাকাটা উনি দান কিংবা সাহায্য হিসেবে এক থোকে দিয়ে দিতে চান। সেখানে নানা ধরনের কাজকর্ম আছে, তার কিছু একটা জুটিয়ে নেবেন। মিশনেই থাকবেন, কাজকর্ম করবেন, নিজের রোগভোগ এলে ওটাই হবে তার আশ্রয়। মনে হলো ব্যবস্থাটা একেবারে কাঁচা নয়। সচিপতি বোধহয় মিশনের সঙ্গে কথাবার্তাও বলে এসেছেন। আমি বললাম, ব্যবস্থাটা ভালো, কিন্তু এতে আপনার সুখ কি? সুখ জানি না, একটা আশ্রয়। আশ্রয়ের ব্যবস্থাটি সচিপতি যা করেছেন তাতে আমার বিরক্তিই হলো। মানুষটি ঠিক স্বাভাবিক নয়, কেমন যেন উদ্বিগ্ন, অসুস্থ, রুগ্ন কোনো জগতের মধ্যে বেঁচে আছেন। আমি বললাম, আপনি যেভাবে বেঁচে থাকতে চান সেটা সহজ মানুষের বাঁচা নয়। হাসপাতালে গিয়ে সেবা টেবা করে বেঁচে থাকার চেয়ে না হয় ঘুরে বেড়ান মশাই, তীর্থভ্রমণে বেরিয়ে পড়ুন,
হিমালয় টিমালয়ে চলে যান। সচিপতি কোনো জবাব দিলেন না। এমন সময় মোহিনী এলেন। পরনে পাতিলেবু রঙের শাড়ি, ঘন নীল চওড়া পাড় শাড়িটার। গায়ের জামাটি সাদা। সদ্য পাট ভেঙেছেন শাড়িটার, খসখস করছিল। গা ধুয়ে চুল বেঁধে একেবারে পরিপাটি হয়ে এসেছেন। তার খঞ্জতার খোঁতটুকু যথাসাধ্য সামলে নিয়ে আস্তে আস্তে পা ফেলে হাঁটছিলেন। সচিপতির সেটা নজরে পড়ল না। ওদিকে চায়ের সরঞ্জাম রেখে দিয়ে গেল কার্তিক। মোহিনী বললেন, সচিদা, তুমি একটু মিষ্টি খাও বলে মিষ্টির প্লেটটা তুলে নিয়ে এগিয়ে দিলেন। সচিপতি হেসে বললেন, আবার এই বর্ষার মধ্যে মিষ্টি কেন? পাঁপড় টাপড় হলেই তো হতো। হো, পাঁপড় খাবে? ভাজিয়ে দিই তাহলে? না না না, আমারও সব খাওয়া নিষেধ। রোগটা নারীর শুনেছি। পরিষ্কার করে আবার ডাক্তাররা কিছু বলেনি। মোহিনী আমায় মিষ্টি দিতে যাচ্ছিলেন। আমি মাথা নেড়ে নিষেধ করলাম। তার আবির্ভাবে যে এখন অতি মধুর এটা বোঝাবার জন্য আমি যেটুকু হেসেছিলাম সেটুকু নিঃশব্দে। মোহিনীর তাতে বিব্রত বোধ করার কারণ ছিল না। সচিপতি আমার দিকে তাকিয়ে সরল গলায় বললেন, অবিনবাবু, আপনি মিষ্টি পছন্দ করেন না? আমার পছন্দকে আমি শাসনেই রাখি। আপাতত জীবকে শাসন করলাম। নিজেকেই শুধু শাসনের বাইরে রাখেন নাকি? মোহিনী আমার দিকে তাকালেন না। তিনি চায়ের কাপ তুলতেই ব্যস্ত হয়ে পড়লেন। সচিপতি মুখের টুকু শেষ করে হেসে বললেন, আপনি নির্লোভ। কথাটা আমার খুব একটা বরদাস্ত হয় না। মানুষের পক্ষে লোভটাই স্বাভাবিক। তাহলে তো অনেক অনর্থ ঘটে যাবে সংসারে। ঘটেও তাই। মোহিনী আমার দিকে চা বাড়িয়ে দিলেন। চা নিয়ে বললাম, অনর্থটা ঘটতো না যদি তার স্বাভাবিক লোভটাকে আমরা সহজভাবে মেনে নিতে পারতাম। পরিহাসের মতন করে সচিপতি বললেন, আপনার রামদাস কি তাই বলে? আমার রামদাস খাঁটি কথা ছোট করে বলে। তার উপদেশ হলো, মৌমাছির গায়ে মধুর গন্ধ না থাকলে তার জাত যায়। আমি বলি, মানুষকে নিয়ে আপনারা যতটা তামাশা করেছেন, ভগবানের ততটা অভিপ্রায় ছিল না। মোহিনী আমার দিকে তাকালেন। তার চোখ বলছিল আমায় আবার অবিনে পেয়েছে। সচিপতি বললেন, মানুষকে তার গোড়ার চেহারায় রেখে দিলে তার বোধহয় কোনো লাভ হতো না। মানুষের আজকের চেহারা দেখে আপনার কি মনে হচ্ছে এটা তার খাসা চেহারা? না, তা নয়, তবু সেদিনের চেহারার চেয়ে এটা ভালো। এটা তার বিড়ম্বনা। সে না হয়েছে মানুষ, না হয়েছে জন্তু, মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছে। আপনারা তাকে নখ কাটতে শিখিয়েছেন। তাতে তার কতটুকু লাভ হয়েছে আমি জানি না। সচিপতি কিছুক্ষণ কথা বললেন না। হাতের প্লেট নামিয়ে রেখে জল খেলেন সামান্য। মোহিনী চায়ের কাপ এগিয়ে দিলেন। সচিপতি আমার দিকে কয়েক পলক তাকিয়ে মৃদু হাসলেন। মোহিনীর দিকে মুখ ফিরিয়ে বললেন, অবিনবাবু আমাদের পিছিয়ে নিয়ে যেতে চান। আপনারা যে এগিয়েছেন তার লক্ষণ কিন্তু আমি দেখি না। আমি যেখানে চাকরি করি সেটাকে লোকে বলে জাদুঘর। আপনাদের এগুবার ঢাক সেখানে বাজছে। আমি সেই ঢাকের বাদ্য শুনে ভাবি, কি নির্লজ্জ আহাম্মক এই মানুষ। তার 14 আনা কুকীর্তি বাদ দিয়ে 2 আনা সুকীর্তি সাজিয়ে রেখে বলছে, এই আমাদের সভ্যতা। এটা কিন্তু পুরোপুরি জোচ্চুরি। আমি সেই ঢাকে কান দিই না। মোহিনী যেন কিছু একটা বলতে চাইছিলেন, অথচ মুখ ফুটে বলতে পারছিলেন না। সচিপতি চায়ের কাপ থেকে মুখ উঠিয়ে বললেন, মানুষকে আপনি যতটা হেয় করছেন অতটা হেয় করে কি লাভ? তার অনেকখানি মন্দ, কিন্তু তার ভালোও তো রয়েছে। সেই ভালোটুকুর যদি হিসেব নেন, আমার তো মনে হয় না তাতে নিরাশ হবার কারণ রয়েছে। আপনাদের যুক্তিগুলো পুরনো। সুহাসরাও ঘুরিয়ে ফিরিয়ে আমাকে এইটাই বোঝাবার চেষ্টা করে। আমি বলি, তোমাদের মুশকিল হলো পৃথিবীর হিসেবটা যখন করো তখন শুধু ডাঙার দিকেই চোখ রাখো। 3 ভাগ জল যে বাদ পড়ে 1 ভাগের ডাঙায় আটকে রইল, এটা বোঝো না। মানুষের মধ্যে যেটুকু ভালো তা ওই রকম ডাঙার হিসেবেই পড়ে। তা মন্দটা অত বেশি হলে আমরা টিকে আছি কি করে?
আমরা কতটা যে ইচ্ছে করে টিকে আছি তাতে আমার সন্দেহ আছে। বাধ্য হয়েই আছি হয়তো। ভেড়ার পাল যখন যায় তখন সে নিজের ইচ্ছে তো যায় না, অভ্যাসে যায়, লাঠির তাড়ায় যায়। আমাদের টিকে যাওয়াটা যতখানি প্রকৃতির হাতে ততখানি আমাদের হাতে বোধহয় নয়। কথাটা শচীপতির পছন্দ হলো না। তার মুখ দেখে মনে হলো তিনি আমার মতটা স্বীকার করলেন না। একটা সিগারেটের জন্য মন ছটফট করল। পকেট হাতড়ে সিগারেট ধরালাম। মোহিনী আমায় লক্ষ্য করলেন। শচীপতির চা খাওয়া শেষ হয়েছিল, কাপটা নামিয়ে রাখলেন। হাসি মুখে আমি বললাম, মানুষের নানা রকম অভিমান আছে। তাকে ভেড়ার পাল বললে মানে লাগে, গাধার সমগোত্র বললে চোখ রাঙায়, মগজের মধ্যে বুদ্ধির ঘড়িটা টিকটিক করে চলছে বললে তার অহংকার অনেক। এই বুদ্ধিটা তাকে শুনেছি সভ্য করেছে। আমি বলি এই বুদ্ধিটাই তার ফাঁদ। এই ফাঁদে সে মানুষকে বঞ্চনা করছে। আমরা সহজ বিচারটা হারিয়ে ফেলে শুধু দুর্ভোগে ভুগছি। শচীপতি মাথা নেড়ে ধীরে ধীরে বললেন, মানুষের বুদ্ধি তার শুভজ্ঞান। আমি শ্লেষ করে বললাম, সেই শুভটা আমি স্পষ্টই দেখতে পাচ্ছি। বিয়ের ছাপানো চিঠিতে শুভ শব্দটা এখনো চলে এই যা রক্ষে। শচীপতি আর তর্ক বাড়ালেন না। আরও খানিকটা রাত হলে শচীপতি বিদায় নিলেন। বৃষ্টি থেমে গেছে। বাগানের মাটি ভিজে গিয়েছিল। বেলফুলের গন্ধ উঠেছে বাতাসে। ফটক পর্যন্ত শচীপতিকে এগিয়ে দিয়ে আমি ফিরছি। চোখ পড়ল মোহিনী ভেজা বাগানে অন্ধকারে ছায়ার মতন ঘুরে বেড়াচ্ছেন। কাছে এসে বললাম, আপনার ব্যথা কি কমে গেল? হ্যাঁ, কমেছে একটু। কাল হয়তো আর থাকবে না। কেন? এটা আমার ভবিষ্যৎবাণী। মিলতেও পারে, নাও পারে। মোহিনী কোনো জবাব দিলেন না। আস্তে আস্তে কপা হেঁটে গিয়ে থমকে দাঁড়ালেন। সামনেই বেল ফুলের ঝাড়। দুমুহূর্ত দাঁড়িয়ে হঠাৎ উনি ঘুরে দাঁড়ালেন। তারপর ফিরতে লাগলেন। মোহিনী শুধলেন, কাল সকালে গাড়ি কিছু পড়ে থাকলো না তো? অবিন হিসেব করে বেরোয় না। ফেরার সময় তার কি পড়ে থাকলো সে বুঝবে কি করে? মোহিনী থমকে দাঁড়িয়ে পড়ে আমার দিকে তাকালেন। মুখে কথা এলো না। তারপর আর কিছু না বলেই হাঁটতে লাগলেন। সিঁড়িতে উঠবার সময় শুনি আয়না তার এসরাজ থামিয়েছে। জ্যাঠামশাই গাইছেন, এই সংসার পথ সংকট অতি কণ্টকময় হে। সিঁড়ি উঠে মোহিনী তার ঘরের দিকে চলে যাচ্ছিলেন। জ্যাঠামশাইয়ের গানটি হঠাৎ আমায় স্তব্ধ করে দিল। আমার মায়ের গলায় এই গানটি আমি অসংখ্যবার শুনেছি। আজও শুনলাম জ্যাঠামশাইয়ের গলায়। আজকের পর্ব এখানেই শেষ করলাম। আশা করি আজকের পর্ব ভালো লেগেছে। আগামী পর্ব নিয়ে খুব শিগগির ফিরে আসছি। যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিমল করের বিখ্যাত উপন্যাস খড়কুটো আমি অনেক দিন আগে আমার চ্যানেলে পাঠ করেছিলাম। আপনারা যদি শুনতে চান, আমি উপন্যাসের লিঙ্ক এখন হয়তো আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন। সেখানে ক্লিক করলে পরপর সব পর্বগুলো শুনতে পারবেন। তাছাড়া প্লেলিস্ট অপশন থেকেও পেতে পারেন। আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।